আমাকে ছাড়ুন, ব্যথা লাগছে। না, ছাড়বো না। লাগুক ব্যথা, তাও তোমাকে আর ছাড়বই না। আমি এবার চিৎকার করব কিন্তু। প্লিজ আমাকে ছাড়েন। কেন চিৎকার করবে? এতদিন পর তাও তুমি আমার সাথে এমন করবে? হ্যাঁ, করব। আমি আপনাকে চিনি না, জানি না, আবার আমার হাত ধরেছেন? কত বড় সাহস! তুমি আমার মায়া, তাই তোমার হাত ধরার অধিকার আমার আছে। মানে কি? আমি মায়া না? হ্যাঁ, তুমি মায়া। আরে, আমি আপনার মায়া না, একটু বোঝার চেষ্টা করেন। আমি কিছু বুঝতে চাই না। তুমি এখন আমার বাড়ি যাবে, আমার সাথে থাকবে। আচ্ছা, আমার কথাটা আগে ভালো করে শোনেন, তারপর আপনার কথা মেনে নেব। বলো। দেখুন, আমি পর্দা পরে আছি, মুখ ঢাকা আছে, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। আর ওই যে বাড়িটা দেখছেন, ওখানে থাকি। তাহলে আমি কিভাবে আপনার মায়া হই বলেন? আমি আমার মায়ার চোখ খুব ভালো করে চিনি, তাই তুমি যতই নিজেকে আড়াল করো না কেন, আমি তোমাকে ঠিক চিনতে পেরেছি। উফ রে, মহা মুশকিলে পড়লাম তো। আপনি কি একা রাস্তায় বের হয়েছেন নাকি সাথে কেউ আসেনি? একাই বের হয়েছি। জানো, ওরা আমাকে ঘরবন্দি করে রাখে, তোমার কাছে আসতে দেয় না। তাই আজকে আমি সবাইকে ফাঁকি দিয়ে তোমার কাছে এসেছি। আপনার বাড়ি ফিরে যান, সবাই চিন্তা করবে তো আপনাকে নিয়ে। কতবার বলবো যে আমি মায়া না? তুমি আমার সাথে চলো, তাহলেই বাড়ি ফিরে যাব। আর কিছু বললাম না। লোকটা আমার হাত ধরে দাঁড়িয়ে আছে, কোনোভাবে হাত ছাড়াতে পারছি না। লোকটাকে আগে কখনো দেখিনি। লোকটার স্বভাব একদম বাচ্চাদের মতন। বাচ্চারা যেমন কোনো কিছু নিয়ে বায়না করে, তেমন উনিও তাই করছেন। এমন সময় আমার বাবা আমাকে দেখে ডাক দিল, তানিশা, তুই এখানে এই ছেলেটার সাথে দাঁড়িয়ে আছিস কেন? বাবা দেখো, আমি এই লোকটাকে চিনি না। উনি বলছে আমি নাকি ওনার মায়া। কখন থেকে বলছি আমার হাত ছাড়তে, তাও ছাড়ছে না। আমার মেয়ের হাত ছেড়ে দে। না, ছাড়বো না, ও আমার মায়া। বাবা, কিছু একটা করো। লোকটার এসব কাণ্ড দেখে রাস্তায় লোকের ভিড় জমা হলো। সবাই বলছে এই ছেলেটাকে কেউ চেনে না। একজন আমার হাত ছাড়ানোর জন্য এগিয়ে গেছে দেখে তার গায়ে ঢিল ছুঁড়ে মারছে। এর মধ্যে একজন এসে বলল ছেলেটাকে সে চেনে, সম্পর্কে তার আত্মীয় হয়। সে লোকটার বাড়িতে ফোন করে দিয়ে এসব ঘটনা জানিয়ে দিল। কিছুক্ষণ পর দুটো লোক আসলো, একজন ওনার বাবা আর একজন ওনার চাচা। আমার বাবাকে দেখে ওই লোকটার বাবা জড়িয়ে ধরে কান্না করে দিল। এত বছর পর তোর সাথে দেখা হয়েছে, তাও আবার এরকম ভাবে, তা কখনো ভাবি নাই রে। বাবা বলল, সব কিছু ভাগ্য রে, আজ আমার সব কিছু আছে, শুধু সুখ নাই রে। লোকটার বাবা বলে উঠল, কেন, কি হয়েছে? তোর ছেলের এমন অবস্থা হলো কি করে? সে অনেক কথা ভাই, এখন মুইনকে নিয়ে বাড়ি ফিরতে হবে। আমার বাসায় চল এখন। হ্যাঁ বাবা, চলো, আমরা মায়াদের বাসায় যাই, চলো বাবা। মুইন নামের লোকটা বলল, আচ্ছা তানিশা, তোর আজকে কলেজ যেতে হবে না, বাসায় চল। হুম। সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ধুর, ভাল লাগে না, একটা উটকো ঝামেলার জন্য আজকে কলেজ যাওয়া হলো না। কোথাকার কোন পাগল ছেলে তার জন্য আমার দিনটা মাটি করলো। আর কোনো মেয়ে পেল না, আমাকেই মায়া বানিয়ে দিল। অসহ্য। আমি ফ্রেশ হওয়ার জন্য আমার রুমে যাব, তখনই মুইন পেছন থেকে ডাক দিল, ওই মায়া, তুমি আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ? আমিও তোমার সাথে যাব। জাহান্নামে যাচ্ছি, যাবেন? মেজাজ দেখিয়ে বলছি। সকাল থেকে যেসব হচ্ছে আমার সাথে আর সহ্য হচ্ছে না। হ্যাঁ যাব, জাহান্নাম দেখবো, কত মজা। একদম চুপচাপ এখানে বসে থাকেন। মায়া, চুপ। সবাই মুইনকে বুঝিয়ে জোর করে টিভি অন করে বসিয়ে রাখলো। আমি আমার রুমে এলাম। এবার বলি, প্রতিদিনের মতন সকালে কলেজের উদ্দেশ্যে রওনা দিই। বাড়ি থেকে কিছু দূরে যাওয়ার পর হঠাৎ করে একটা ছেলে এসে আমার সামনে দাঁড়ায়। আমি অপলক দৃষ্টিতে দেখতে থাকি। ছেলেটা দেখতে অনেক সুন্দর, কিন্তু অগোছালো টাইপের। কারোর স্পর্শ পেলাম আমার হাতের ওপর। তখন ছেলেটা থেকে চোখ সরিয়ে নিজের হাতের দিকে তাকালাম। মন চাইছিল আর একটা হাত দিয়ে ছেলেটার গালে থাপ্পড় দিয়ে দিই, কিন্তু দিতে পারিনি, যদি উল্টোপাল্টা কিছু করে এই ভয়ে। এর পরের ঘটনা তো শুনলেন। এখন ফ্রেশ হয়ে রুমের দরজা লক করছি, একটু ঘুমও আসছে। এমন সময় দরজায় টোকা। মেজাজ খারাপ নিয়ে দরজা খুললাম, দেখি মুইন দাঁড়িয়ে আছে। ওই, হয়েছে কি? হ্যাঁ, এভাবে দরজা ধাক্কা দিচ্ছেন কেন? মুইন আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে, কোনো কথা বলছে না। আমি আবার বললাম, এই যে মুইন, এই আপনার সমস্যা কি? এখন দেখছেন তো যে আমি মায়া না?
তুমিই আমার মায়া। এই মায়ার চোখ দেখেই তো আমি তোমাকে ভালোবেসেছি। আমি মায়া না, আমি তানিশা, বুঝছেন? না না না, আমার সেই মায়ার চোখ, আমি এটা ভুলতে পারিনি। অসহ্য। বলুন, এখানে কেন আসছেন? সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করতে আছি, আর তুমি আমাকে রেখে এখানে বসে আছো? হ্যাঁ, বসে আছি, বেশ করেছি। এখান থেকে বেরিয়ে যান। তোমাকে না নিয়ে আমি কোথাও যাব না। এখনই আমার সাথে চলো, বলেই আমার হাত ধরে টেনে নিয়ে সবার কাছে গেল। সেখানে আমার বাবা মা, ভাই বোন, ওর বাবা ও চাচা ছিল। সবাই বসা ছেড়ে দাঁড়িয়ে উঠল মুইনের এমন কাণ্ড দেখে। মুইনের বাবা বলল, কি হচ্ছেটা কি মুইন? ওর হাত ছাড়ো। না বাবা, ও আমার সাথে এমন কেন করছে? তুমি ওকে একটু বকে দাও তো। আচ্ছা, তুই ওর হাত ছেড়ে দে। হুম। মুইন আমার হাত ছেড়ে দিয়ে পাশে দাঁড়িয়ে আছে। মুইনের বাবা বলল, মুইন, তুই গিয়ে টিভি দেখ, আমি একটু তানিশার সাথে কথা বলে আসি। বাবা, ও তানিশা না, ও আমার মায়া। আর তুমি আমাকে তোমাদের কথার মাঝখানে কেন রাখবে না? মায়াকে খুব বকে দেব, যাতে তোর সাথে খারাপ ব্যবহার না করে, তাই। আচ্ছা যাও, তবে তাড়াতাড়ি আসবে কিন্তু। মুইনকে রেখে আমি, আমার বাবা মা আর মুইনের বাবা রুমে এসেছি। মুইনের বাবা আমাকে তার পাশে বসিয়ে বলল, আমি জানি মা, তুমি খুব বিরক্ত হচ্ছ, কিন্তু আমি যে নিরুপায়। আমার ছেলেটা খুব ভালো, সবার সাথে ভালো ব্যবহার করত। আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই ওকে খুব ভালোবাসতো। ও এমন ছিল না, ভাগ্য আজ ওর এই অবস্থা করেছে। কেন? ওর কি হয়েছিল? ও যে তোমাকে মায়া বলে, সত্যি একটা মেয়ে ছিল নীরা। মইন ওর চোখে দেখি প্রেমে পড়েছিল, তখন নীরার নাম দেয় মায়া। মায়াকেও প্রচণ্ড ভালোবাসতো। ওদের 4 বছরের রিলেশন ছিল। আমাকে মায়ার কথা বলছে, তখন মায়ার পরিবারের সাথে কথা বলে ওদের বিয়ে ঠিক করি। বিয়ে হয়েছিল কি? না রে মা, ওদের বিয়েও ঠিক করেছিলাম, কিন্তু মায়া, তিনি কান্না শুরু করে দিলেন। আমার বাবা তাকে সান্ত্বনা দেয়। তার এইটুকু কথায় আমারও খুব খারাপ লাগে। তিনি নিজেকে শান্ত করে আবারও বলা শুরু করেন, ওদের বিয়ের কেনাকাটা করতে যাই। মায়া বিয়েতে যেভাবে সাজতে চেয়েছে, ঠিক সেই অনুযায়ী আমরা বিয়ের কেনাকাটা করে বাড়ি ফিরে আসার রাস্তায় দেখি মায়া বিবাহ অফিস থেকে বের হচ্ছে। মুইন তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে মায়ার সামনে যায়। আমরা গাড়িতে বসে থাকি। তারপর মুইন মায়াকে বলে, মায়া, তুমি এখানে কেন? মুইন, এখানে কেন এসেছো তুমি? তুমি আমাকে দেখে ভয় পেয়ে গেছো কেন? কই না তো, ভয় পাবো কেন? না, তোমাকে দেখেই বোঝা যাচ্ছে তুমি ভয় পেয়েছো। না, বললে না তো কেন এসছো? আমাদের বিয়ে শপিং করতে। আর তুমি? আর বলো না, আমার বান্ধবী তিন্নি আছে না, ওর বাড়ি থেকে পালিয়ে এসে বিয়ে করেছে। তুমি আমাকে কিছু জানাওনি কেন? তাড়াহুড়ো করে আসছি, তাই তোমাকে জানাতে পারিনি। ও আচ্ছা, চলো আমি ওদের সাথে দেখা করে আসি। না, তোমার দেখা করতে হবে না, সবাই তোমার জন্য ওয়েট করে আছে, তুমি বাসায় যাও। আমি দেখা করবই, ওদের থেকে ট্রিট নিতে হবে তো। এর মধ্যে একটা ছেলে অফিস থেকে বেরিয়ে এসে মায়ার কাঁধে হাত দিয়ে বলল, মাই সুইট হার্ট, তুমি এভাবে রাস্তায় দাঁড়িয়ে আছো কেন? আমার গাড়িতে গিয়ে বসতে। আবির, তুমি চুপ করো। মায়া, এই ছেলেটাকে তোমার গায়ে হাত দিয়ে কথা বলছে কেন? আমার পরিচিত। সুইট হার্ট, তুমি কেন মিথ্যে বলছো? এখন আমাদের বিয়ে হয়ে গেছে, আর কোনো লুকোচুরি না। মায়া, তোমাদের বিয়ে হয়েছে? এসবের মানে কি? যা শুনছো তাই? এটা হতে পারে না। মায়া, তুমি সত্যিটা বলো। ডার্লিং, তুমি বোকা হাঁদারাম মুইনকে সত্যিটা বলে দাও। হ্যাঁ, আমি আবিরকে বিয়ে করেছি, মায়া বলল। মায়ার গালে মুইন থাপ্পড় মারে। আমার সাথে কেন এমন ভালোবাসার নাটক করলে? কেন ঠকালে? কি ভুল ছিল আমার? আমার স্বপ্ন কেন ভেঙে দিলে? আমার ভালোবাসায় কম ছিল কোথায়? উত্তর দাও। হ্যাঁ, তোমাকে ভালোবেসেছিলাম তোমার সৌন্দর্য আর টাকা দেখে। তোমার শাসন বারণ আমার ভালো লাগতো না। আমার হাত ধরতে হলেও আমার থেকে পারমিশন নিতে। আমার প্রতি তোমার ফিলিংস থাকতো না, সব সময় নীতি কথা নিয়ে পড়ে থাকতে। আধুনিক ছেলেদের সাথে তোমার কোনো মিল ছিল না। কখনো আমাকে নিয়ে দূরে কোথাও ঘুরতে যাও নাই, যেখানে আমরা একান্তে সময় কাটাতে পারতাম। আর দেখো, আবিরও নিচে থেকে ওর কাছে আমাকে ডাকতো। ও আমার সব ইচ্ছা পূরণ করেছে। তুমি কোথায় আর আবির কোথায়? নিজের মতন ক্ষেত গাইয়ে কাউকে দেখে বিয়ে করে সুখে থেকো। আমাদের ভালোবাসা পবিত্র রাখার জন্য এসব করেছি, তাই বলে তুমি আমাকে ঠকাতে পারলে? এসব কথা আমাকে আগে বলতে। তুমি কি ভুলে গেছিলে যে আমাদের বিয়েও ঠিক হয়ে গেছে? আমাদের 4 বছরের সম্পর্ক
ভুলে যাও কি এত সহজ? তোমাকে চিনতে মানে আমার ভালোবাসার মানুষকে চিনতে ভুল করেছি? মুইন বলল কথাটা। তোমার মতন বোখারে এসব বলে কি হবে? তুমি বুঝতে না। এখন এসব ভালোবাসার ন্যাকামি আমার আর ভাল লাগছে না। আমার আশেপাশে তোমাকে আর কখনো দেখতে চাই না। আমি তোমাকে ঘৃণা করি মুইন, ঘৃণা করি। সুইটার চলো আমরা যাই, আমাদের বাসর ঘরে সময় নষ্ট হচ্ছে। মইন কান্না করতে করতে রাস্তায় মায়ার পায়ে পড়ে। মায়া পা দিয়ে ধাক্কা দিয়ে মইনকে ফেলে দেয়। খুব কান্না করে, পাগলের মতন করছিল। ওর এরকম অবস্থা দেখে আমরা ওর কাছে যাই। ওর কিছু বন্ধুরা ছিল, তারা ঘটনাটা খুলে বলে। মায়া আবির চলে যায়। মইনকে কোনো মতে বাড়ি ফিরিয়ে নিয়ে আসি। কিছুক্ষণ পর বাড়িতে মইনকে খুঁজে পাওয়া যায় না। ফোন অফ রাখে। সবাই খুব চিন্তায় পড়ে যায়। রাত 12টার দিকে মইন একটা ব্যাগ নিয়ে বাসায় ফেরে। ও রুমের দরজা লক করে দেয়। 3 দিন দরজা অফ রাখে। দরজা ভেঙে রুমে গিয়ে দেখি মায়ার ছবি আর ছবি। সিগারেট, মদ, ড্রাগস সারা রুমে ছিটিয়ে আছে। তখন থেকে মইনের শুধু একটাই কথা, ওর মায়াকে লাগবে। পাগলের মতন করতো, ওকে শিকল দিয়ে আটকে রাখতে হয়েছে। 1 বছর ধরে মইনের এই অবস্থা, কোনোভাবে ঠিক হচ্ছে না। মহিনের বাবা কথা বলছে আর চোখের পানি মুছতেছে। আমিও কান্না করে দিয়েছি। একটা মানুষ কতটা ভালোবাসলে কারোর জন্য পাগল হতে পারে। এর মধ্যে মুইন চিৎকার দিয়ে মায়া 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 বলতে আছে। আমরা সবাই মুইনের কাছে যাই। মায়া, তুমি আমাকে সেই কখন থেকে একা একা বসিয়ে রেখেছো? তুমি জানো না তোমাকে ছাড়া আমার একদম ভালো লাগে না? আচ্ছা, আমি এখন আপনার কাছেই বসে থাকবো। মইনের প্রতি খুব মায়া হলো। মানুষটা কত কষ্ট পেয়েছে। আমরা মানুষ জাতি কতই অদ্ভুত, তাই না? কেউ শুধু জানে নিঃস্বার্থভাবে ভালোবাসতে, আর কেউ প্রয়োজন চাহিদার জন্য ভালোবাসা নিয়ে খেলা করে। প্রয়োজন শেষ হলে ছুঁড়ে ফেলে দেয়। যারা ভালোবাসা নিয়ে খেলা করে তারা একটা বারও ভাবে না ভবিষ্যতে তার সাথে এমন কিছু ঘটতে পারে। কি লাভ হয় একটা মানুষের জীবন নষ্ট করে? আর একটা মানুষের সাথে পুরো পরিবারের কতটা ক্ষতি হয়। পরিবারের সুখ শান্তি নষ্ট হয়ে যায়। ভালোবাসতে না পারলে, তার সাথে সারা জীবন না থাকতে পারলে, মিথ্যা স্বপ্ন না দেখিয়ে তাকে বলে দিলে তো হয় সেই রিলেশনশিপে জড়াতে পারবে না। ভালোবাসলে ভালোবাসার মতো করে ভালোবাসা উচিত। ও মায়া, মায়া কি হলো? তুমি কথা বলছো না কেন? মইনের কথায় আমি আমার ভাবনা থেকে বেরিয়ে ওর কথার উত্তর দিই। জি বলুন। মায়া, আমার খুব ক্ষুধা লাগছে। একটু বসুন, আমি খাবার নিয়ে আসি। না, আমি তোমার সাথে যাব। আচ্ছা চলুন। মইনের সাথে আমি খারাপ আচরণ করতে পারলাম না। ওর জন্য আমার খুব কষ্ট হচ্ছে। ওর সাথে থেকে পাগলামি দেখতে ভালো লাগছে। কেন এমন হচ্ছে বুঝতে পারছি না। এই যে এখানে বসুন। তুমিও বসো। আচ্ছা, আমাকে খাইয়ে দাও। না, নিজের হাতে খেয়ে নিন। তুমি খাইয়ে না দিলে আমি খাবো না, খাবো না। এখন আমি খাইয়ে দিচ্ছি, কিন্তু এরপর নিজে খাবেন। তোমার কথা শুনবো, তবে তোমাকে আমার সাথে সব সময় থাকতে হবে। হ্যাঁ। মুইনকে খাইয়ে দিয়ে গল্প শুনিয়ে ঘুম পাড়ালাম। কি রে মা, মুইন ঘুমিয়েছে? হ্যাঁ আঙ্কেল, মুইন আমার কথা শুনছে। এই 1 বছর আমরা ওকে কেউ সামলাতে পারিনি। আর তুই ওকে আজকে কতটা স্বাভাবিক করছিস তা বলে বোঝানো যাবে না। ওনাকে কি ডক্টর দেখাননি? বা মায়ার সাথে কি আর দেখা হয়নি? কত ডক্টরের কাছে নিয়ে গেছি, কিন্তু ও সেখানে গিয়ে ভাঙচুর করে এসছে। ওর বেশি খারাপ অবস্থা দেখে আমি মায়ার কাছে, না না, নীরার কাছে নিয়ে গেছিলাম। ওকে মায়া বললে আমার ছেলের ভালোবাসার অপমান হবে। অনেক অনুরোধ করেছি একটা বার মইনের সাথে দেখা করতে, কিন্তু নীরা আমাকে ফিরিয়ে দেয়। বাবা হয়ে ছেলের জন্য কিচ্ছু করতে পারিনি। তবে মা, তুই আজকে অনেক করেছিস ওর জন্য। কালকে বাড়ি ফিরে কিভাবে ওকে সামলাবো এই টেনশনে আছি। আঙ্কেল, যদি আমাকে না নিয়ে বাড়ি ফিরতে না চায় তখন কি করবেন? তাও তো ভাবার বিষয়। আমার মাথাতে তো আর কাজ করছে না রে মা। এর মধ্যে মুইন চিৎকার দিয়ে ঘুম থেকে লাফিয়ে ওঠে। আমি দৌড়ে তার রুমে গেলাম। আমাকে দেখে জড়িয়ে ধরে বলে, মায়া, আমার খুব ভয় করছে, খুব ভয় করছে। কেন ভয় করছে? কি হয়েছে? আমি স্বপ্নে দেখলাম তুমি আমাকে ছেড়ে চলে গেছো অনেক দূরে। আমার ভয় করছে। কোনো ভয় নেই, আমি আছি তো। এখন আমাকে ছাড়ুন আর চোখ মেলে তাকান। না না, তোমাকে ছেড়ে দিলেই তুমি চলে যাবে। কোথাও যাব না। মুইন আমাকে ছেড়ে চোখ মেলে তাকিয়ে আমার 2 গালে তার 2 হাত দিয়ে বলে,
আমার মায়াবতীর মায়ার চোখ সব সময় দেখতে চাই মায়া, আর আমার থেকে তুমি হারিয়ে যেও না। মুইন কান্না করে দিল। একদম কান্নাকাটি না, আপনাকে হাসলে সুন্দর লাগে, আর কাঁদবেন না। আচ্ছা, তুমি বলছো তো, তাহলে আর কাঁদবো না। এই তো গুড বয়, আমি গুড বয়, আমি গুড বয়। একেবারে বাচ্চাদের মতন করছে। মানুষটাকে যত দেখছি তত অবাক হচ্ছি, আর ভালোও লাগছে। মাত্র এতটুকু সময় ওকে আমার অনেক আপন মনে হয়। কি করে পারলো নীরা এত জঘন্য একটা কাজ করতে? এত ভালোবাসা পাওয়া তো সৌভাগ্য, যা সবার কপালে থাকে না। পৃথিবীতে ভালো মানুষগুলোই কষ্ট পায়। এই মায়া, চলো একটু ছাদে যাই। সত্যি আপনি ছাদে যেতে চান? হুম, তুমি আছো তাই। আচ্ছা চলুন। ছাদে এলাম। মুইন কত খুশি, মনে হয় যে আকাশের চাঁদটা হাতে পেয়েছে। মায়া, তুমি ছাদের পাশে যাবে না, আমার ভয় করে। হুম। ও মা, কত সুন্দর ফুলটা। এই ফুলটার নাম কি গো? গোলাপ ফুল। আমি আনমনে আকাশের দিকে তাকিয়ে একদল মুক্তি পাখি উঠছে তা দেখতে থাকছি। এমন সময় মুইন আমার পিছন থেকে আমার চুলে গোলাপ ফুলটা দিয়ে বলল, তোমার লম্বা চুলে গোলাপ ফুল, মায়াবী চোখ, আর তোমার মিষ্টি হাসিতে অপূর্ব লাগছে। তাই বুঝি? হ্যাঁ তাই। আমরা বিয়ে করব। তোমার পছন্দ মতন সব জিনিস আমি কিনে রাখছি, আর তোমাকে এবার কোথাও যেতে দেব না। কি, আমাদের বিয়ে? হুম। না। আঙ্কেল ছাদে এসছে। মইন, তুই এখানে? আমি তোকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। হ্যাঁ বাবা, দেখো আমি মায়াকে বলছি আমাদের বিয়ের কথা, ও আমাকে বলে বিয়ে করবে না। মায়া, মইনকে নিয়ে নিচে আয়, সন্ধ্যা হয়ে গেছে। আমি মইনকে নিয়ে নিচে চলে এলাম। মইন, তুই এখন আমাদের সাথে বস। তানিশাকে একটু একা ছাড়, সারা দিন মেয়েটাকে খুব জ্বালিয়েছিস। বাবা, তোমাকে তো আর কতবার বলবো যে ও আমার মায়া, ওকে মায়া বলে ডাকবে। আর হ্যাঁ, আমি মায়াকে একা ছাড়বো না, আমি ওর সাথেই থাকবো। মায়া এখন বই পড়তে বসবে, পড়া শেষ হলে তোর সাথে এসে গল্প করবে। না, ও বই পড়বে আর আমি পাশে বসবো, ওকে একদম জ্বালাবো না। না, এখানে বসে টিভি দেখো। ও মায়া, তুমি একটু বাবাকে বুঝিয়ে বলো না, তোমার কথা বাবা শুনবে। আচ্ছা আঙ্কেল, উনি এত করে আমার পাশে বসে থাকতে চাইছে, তাহলে থাকুক। তোর সমস্যা না থাকলে আমারও কোনো সমস্যা নাই রে মা। এর মধ্যে মা ডাক দিল, এই তানিশা, রান্নাঘরে আয়। আসছি মা। সন্ধ্যার নাস্তার জন্য গরম গরম বেগুনি, পাকোড়া আর চা নিয়ে ডাইনিং টেবিলে সাজিয়ে রাখলাম। আমার মা বাবা, ভাই বোন, মুইন, আঙ্কেল আর আমি সবাই খেতে বসলাম। মুইন, তোমার আমাদের সাথে থাকতে খারাপ লাগছে না তো? না আঙ্কেল, আমার খুব ভালো লাগছে। আন্টি, আপনার রান্নাও আমার ভালো লাগছে। তোমার কি খেতে ভালো লাগে, আমি বানিয়ে দেব? খিচুড়ি আর ইলিশ মাছ। আচ্ছা, আমরা কালকে সকালে চলে যাব ভাবি, আপনার এসব রান্না করতে হবে না, আঙ্কেল বলে উঠলেন। তোরা কাল থেকে যেতে পারবি না, এটা নিয়ে আমি আর কোনো কথা শুনতে চাই না, বাবা বললেন। বাবা, আমরা চলে যাব, তখন মায়াকে সাথে নিয়ে যাব। বেশি কথা না বলে চুপচাপ খাবার খেয়ে নে। আহ, ওর সাথে রেগে কথা বলিস না। কি করব বল, ওকে ঠিক করতে হবে। ভালো একটা মেয়ে দেখে ওর সাথে বিয়ে দিয়ে দে। এমন পাগল ছেলেকে কেউ বিয়ে করবে না। মুইন ওর বাবার কথা শুনে গরম চা মুখে দি দেয়। ও, আমার জিভ পুড়ে গেল রে। গরম চা ফু দিয়ে ঠান্ডা করে খেতে হয়, এটা তুমিও জানো না ভাইয়া? স্বামীর, আমার ভাই, কথাটি বলে হাসতে লাগলো। স্বামীর, এত হাসাহাসি করার কি হয়েছে? ও বুঝতে পারেনি। বাবা কেন বলল আমি পাগল, আমাকে কেউ বিয়ে করবে না? বাবার কথা শুনে আমার জিহ্বা পুড়ে গেল। হয়েছে, থাক এখন। এতক্ষণ আমি কথা বলিনি, যাতে মুইনের পাগলামো না বাড়ে। সবার খাওয়া শেষে যে যার কাজে চলে গেল। আমি আমার রুমে এসে বই নিয়ে পড়তে বসলাম। কিছুক্ষণ পর মুইন দরজার পাশে দাঁড়িয়ে বলল, আসতে পারি? আসুন। তোমাদের সাথে আমি একটু বসে থাকি। আচ্ছা ভাইয়া, আপনি কি সত্যি আপনার মায়াকে চিনতে পেরেছেন? কেন চিনব না, আমাদের 4 বছরের ভালোবাসা। মায়ার চোখ দেখলেই আমি চিনি, কিন্তু কেন জানি আমি মায়াকে হারিয়ে ফেলেছিলাম, তা মনে করতে পারি না। একটু মনে করার চেষ্টা করুন। মনে করতে গেলে আমার মাথা কাজ করে না, তখন খুব অস্থির লাগে। আর জানো মায়া, তুমি হারিয়ে যাওয়ার পর আমাদের বিয়ের জিনিসগুলো আমি যত্ন করে রেখে দিয়েছি, ওগুলো দেখলে আমার খুব কষ্ট হয়। মায়া, আমাকে আর কষ্ট দিও না। ও আচ্ছা ভাইয়া, আপনি কিভাবে মায়ার প্রেমে পড়েছিলেন আমাকে বলেন তো, শুনতে ইচ্ছে করছে। মায়ার চোখ দেখে প্রেমে পড়েছি, আর কিছু মনে পড়ে না। সত্যি আপুর চোখ খুব সুন্দর।
আমি ওদের কথা শুনতে আছি আর বইয়ের দিকে তাকিয়ে আছি। আমার কিছু চুলগুলো সামনে এসে পড়েছে। ঠিক তখনই মুইন ক্লিপ এনে চুল লাগিয়ে দিয়ে বলে, এখন তোমাকে দেখতে ভালো লাগছে, মায়ার চোখ দেখা যাচ্ছে, তাই চুল সামনে এনে রাখবে না। আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি। মুইনকে যত দেখছি আমার ভালো লাগাও বেড়ে যাচ্ছে। আমার ভালোবাসার মানুষকে তো আমি কখনো কষ্ট পেতে দিতাম না। মানুষটার সাথে যদি আরও আগে দেখা হতো তাহলে ওনাকে কোনো কষ্ট দিতাম না, আর ভালোবাসা দিয়ে তাকে আগলে রাখতাম। আজকে কেন জানি ওনার সাথে সারা জীবন থাকতে ইচ্ছে করছে। তার এত ভালোবাসা যত্ন হারাতে চায় না। না না, আমি সব কি ভাবছি? উনি তো ওনার মায়াকে ভালোবাসেন। ধুর, আমাকে তো ভুলেই যাবে। না, এসব ভাবলে আর হবে না, বই পড়ায় মন দিই। এই মায়া, তুমি কথা বলছো না কেন? হ্যাঁ বলুন, শুনছি। তুমি আমাকে ভালোবাসো তো? আমাকে বাবা ডাকছে, আমি আসি। বাবা আমাকে ডাকেনি। মুইনের কথা এড়ানো যাওয়ার জন্য রুম থেকে বেরিয়ে এলাম। আমাকে আঙ্কেল ডাক দিলেন। তানিশা, আমার একটু কথা শোন। জি বলুন। আমার ছেলেটাকে তুই সুস্থ করে তোল। আমি কিভাবে পারবো? তুই মায়ার জায়গা নিবি? না, এটা হয় না। কেন? না মানে না, কারণ আমি মায়ার জায়গা করে নেওয়ার পরই মইন সুস্থ হয়ে যাওয়ার পর আমাকে ভুলে যাবে। ভুলে যাবে না, তুই ওরে সুস্থ করবি, তখন তোর সাথে থাকলে তোকে ভালোবাসবে। আমাকে কোনো দিনও ভালোবাসতে পারবে না। দেখছেন না, মায়ার জন্য সে পাগল হয়ে গেছে। কিন্তু ও তোকে ছাড়া যে এখন থাকতে পারবে না। আমি তাকে বুঝিয়ে বলবো। আচ্ছা, তোর যা ভালো মনে হয়। খুব খারাপ লাগছে, আমার সাথে এমন হবে কখনো ভাবিনি। এমন একজন পাগল মানুষ যে কিনা অন্য কাউকে ভালোবেসে পাগল হয়েছে, তাকে আমাকে সুস্থ করতে হবে। আমি যদি ওনাকে ভালোবেসে ফেলি তাহলে কি হবে? উনি তো আমাকে ভালোবাসবেন না। আমি কালকেই মামার বাড়ি চলে যাব। আমাকে খুঁজে না পেলে উনিও বাড়ি চলে যাবে, তাই ভালো হবে। আমি সব কথাই আমার মাকে শেয়ার করি, তাই মাকে এই কথাগুলো বলতে হবে। মায়ের কাছে যাই। মা, কি পড়তে বসিসনি? একটু পড়েছি মা। মুইন ভাই আমাকে মায়া মায়া করে, এটা আমার ভালো লাগে না। কালকে ওনাদের বাড়ি যেতে বলবে। ওরা আমাদের অতিথি, কয়েকদিন থেকে চলে যাবে। আর মুইন তোকে না চিনে এমন করে, তুই ভেবে দেখ ছেলেটা কত কষ্ট পেয়েছে। হ্যাঁ, কষ্ট পেয়েছে বুঝলাম, তাই বলে আমি কেন তাকে সুস্থ করতে যাব? কাউকে ভালো করা তো ভালো কাজ। না মা, এটা হয় না। কেন রে? একটা পাগলের সাথে থাকতে পারবো না। তোর যেমন ইচ্ছে তাই কর। মায়ের রুম থেকে বেরিয়ে ছাদে আসছি। আমার যদি একজন ভালোবাসার মানুষ থাকতো তাহলে কত ভালো হতো। ধুর, কেন যে প্রেম করলাম না, তাহলে আজকেই খারাপ দিন দেখতে হতো না। হঠাৎ আমাকে পিছন থেকে চমকে দিল, আর আমি বাঁচাও বাঁচাও করে উঠলাম। আমি তোমাকে ছাড়বো কি করে? তুমি তো আমাকে জড়িয়ে ধরে আছো। কণ্ঠটা মুইনের। উনি এখানে কখন এসছে? আমি ওনাকে জড়িয়ে ধরে আছি? ছি ছি, কি লজ্জা। আর আমারই বা কি দোষ? উনি ভয় দেখাইছে বলে কত ভয় পেয়ে জড়িয়ে ধরেছি। ওনাকে ছেড়ে দিলাম। তুমি এত ভীতু জানতামই না। আপনি তো আমাকে চেনেন না, তাহলে জানবেন কেমনে? মেজাজ খারাপ হওয়ার কথা বলতে আসছে অসহ্য। মায়া, তুমি কি বিড়বিড় করছো একা একা? কিছু না। আপনি রাতের বেলা এখানে কেন এসছেন? তুমি এসছো তাই? ও, আমাকে জড়িয়ে ধরেছিলে, তখন আমার মনে হচ্ছিল তোমাকে সারা জীবন জড়িয়ে ধরে থাকতে। প্লিজ মায়া, আমাকে ছেড়ে যেও না। আমাকে সারা জীবন ভালোবাসবেন? আমাকে কোনোদিন ছেড়ে দেবেন না? প্রমিস করলাম, খুব ভালোবাসবো। হুম, জ্যোৎস্নালোকিত আর তুমি আর আমার খুব ভালো লাগছে, তাই বুঝি? হুম, তাই। চলেন নিচে যাই। আর কিছুক্ষণ থাকি? না, চলেন। নিচে চলে আসছি। রাতের খাবার জন্য টেবিলে সব খাবার এনে রাখলাম। সবাই ডাইনিং টেবিলে এসছে। আমি মুইনের সামনে বসছি। মুইন নিজের হাত দিয়ে একা একা খাচ্ছে। সবাই তা দেখে অবাক। জাস্ট একদিনে মানুষটা কত ভালো হয়ে গেছে। আন্টি, আপনার এই রান্নাটা আমার ভালো লেগেছে। আচ্ছা বাবা, ভালো মতো পেট ভরে খাও, কোনো লজ্জা করো না। আপনি আমার মায়ের মতন, আপনার কাছে কোনো লজ্জা নেই। ভাইয়া, তুমি কালকে আমার সাথে ক্রিকেট মাঠে ক্রিকেট খেলা দেখতে যাবে? তোমার ভালো লাগবে, দেখো। আচ্ছা, যাব। দেখ তোরা সবাই, আমি এতদিন মুইনরে কত ভালো রাখার চেষ্টা করছি, কোনো কাজ হয়নি। আর আজকে তোদের জন্য কত ভালো হয়েছে। ওর মা শুনে তো খুব খুশি। ভাবিকে আসতে বলেন, সময় করে একদিন আসবে। মায়াকে মুইনের মা দেখতে চেয়েছে। আমাদের সাথে তুইও যাবি। ও একা আমাদের ছেড়ে কোথাও থাকেনি।
বাবা কথাটি বলে উঠল, তোরা সবাই যাবি, এটাই আমার শেষ কথা। সবাই খাওয়া শেষে কিছুক্ষণ গল্প করি। মুইন ঘুমাতে চাইছে না, তাই মুইনের মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়িয়েছি। আমি ঘুমাতে যাচ্ছি। বারবার মুইনের কথা মনে পড়ছে। মুইনের মুখটা আমার চোখের সামনে ভেসে ওঠে। আমার ভালোবাসা দিয়ে তাকে ভালো রাখতে মন চাইছে। মুইনের কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি তা জানিই না। সকালে চোখ মেলে এটা দেখব প্রস্তুতি ছিলাম না। এত সুন্দর, এটা তো আমার স্বপ্নের রাজকুমার। আমার কল্পনা যাকে নিয়ে আঁকি, যার জন্য আমার ভালোবাসা রাখছি, সে আমার সামনে দাঁড়িয়ে আছে। এত সুন্দর লাগবে মুইনকে তা ভাবতে পারিনি। কত ছেলে প্রপোজ করেছে, তাদের কাউকে ভালো লাগেনি। আমি এক দৃষ্টিতে মুইনের দিকে তাকিয়ে আছি। মনে হচ্ছে এই দেখার শেষ নেই। কি, অবশেষে ম্যাডামের ঘুম ভাঙলো? আমি অবাক। জানো, আজকে অনেক আগে ঘুম থেকে উঠেছি তোমাকে নিয়ে সকালে হাঁটতে যাব বলে, কিন্তু তুমি ঘুমে মগ্ন ছিলে, তাই তোমাকে ডাকিনি। পরে একদিন হাঁটতে যাবে বলে দিলাম। আপনি কি মুইন? হ্যাঁ, আমি মুইন। কেন, আমাকে চিনতে পারছো না? না, কালকে যেমন দেখেছি আর আজকে যা দেখছি পুরো আলাদা লাগছে। সকালে তোমার বাবা আর আমার বাবা বাজারে গিয়েছিল, তখন আমাকে সাথে নিয়ে গিয়ে চুল দাড়ি কাটিয়েছে। ও আচ্ছা, আপনাকে তো দেখে এখন ক্রাশ খেলাম। কি বললে? কিছু না, ফ্রেশ হয়ে তাড়াতাড়ি খেতে আসো, আজকে সবাই আমাদের বাড়ি যাব। কখন যাবে? বিকেলে। ও। মুইন চলে গেল। আমিও ফ্রেশ হয়ে খেয়ে নিলাম। মা দুপুরের জন্য রান্না করতে যাচ্ছে। বাবা আঙ্কেল বাজারে গেছে। স্বামীরের সাথে মুইন ক্রিকেট খেলা দেখতে গেছে। আমি আর রাহি টিভি দেখি। আমার টিভি দেখায় কোনো মন নেই। মুইনকে মিস করছি। সকালে এত সুন্দরভাবে দেখবো তা ভাবিনি। কেন যে মুইনকে নিয়ে এত ভাবতে থাকি তা নিজেও জানি না। ধুর, ভালো লাগছে না। যাই, মায়ের কাজে হেল্প করি। মুইন খিচুড়ি আর ইলিশ মাছ খেতে চেয়েছে, তা রান্না করাও শেষ। আমার আর কাজ করতে হলো না। দুপুর 1টা বাজে, সবাই বাসায় এসেছে। আন্টি, আপনি নাকি আমাদের সাথে যাবেন না? হ্যাঁ, বাড়ি ফাঁকা রেখে যাওয়া ঠিক হবে না, তাই আমি পরে এক সময় যাব। না আন্টি, আপনি না গেলে আমি এখন খাবো না। না, আর কোনোদিন এই বাড়িতে আসবো না। ভাবি, আপনি এটা একদম ঠিক কাজ করছেন না, আপনাকে যেতেই হবে। আচ্ছা বাবা, তুমি খেয়ে নাও, আমি যাব। এই তো গুড আন্টি। তোরা রেডি হয়ে থাকিস, আমি টিকিট কেটে ফোন দেওয়ার পর বাসা থেকে বের হবি। আরে, বাসার টিকিট কাটতে হবে না, আমি গাড়ির ড্রাইভারকে বলেছি একটু পর আসবে। ও আচ্ছা। সবার খাওয়া শেষ, এখন রেডি হতে গেছি, তখনই মুইন আসলো। কি মায়া, তুমি সাজগোজ করবে না? আমি তেমন সাজি না, পর্দা পরি তো যাব, আর সাজার দরকার নেই। চোখে একটু কাজল দিও, আমার খুব ভালো লাগে মায়ার চোখ। দেখো তো কোন শার্টটা পরবো। বাবা মুইনের জন্য 2টো শার্ট আর প্যান্ট কিনে এনেছিল। ব্লু কালার শার্টটা পরেন, তোমার আর আমার ড্রেসের কালার একদম ম্যাচিং হয়েছে। আচ্ছা আপনি যান, আমি রেডি হব। কথাটা এড়িয়ে গিয়ে কি লাভ, সবাই দেখলেই বুঝবে। কি বুঝবে? হ্যাঁ, কারোর সাথে ম্যাচিং হতেই পারে। আমি তো খেয়ালই করিনি যে ওর শার্টের সাথে আমার কালারটা এক হবে। ওনাকে ব্লু শার্টে ভালো লাগবে তাই বলেছি। কিরে আপু, প্রেমে পড়লি নাকি? আমি আবার কার প্রেমে পড়ব? ওই যে ব্লু শার্ট মুহিন ভাইয়া। মায়ের খাবি। দেখ, আমি এখন বড় হয়েছি, সব কিছু বুঝি। কচু বুঝিস, যা ভাগ এখান থেকে। আমার চোখে ফাঁকি দেওয়া এত সহজ না। রাহি, আমি কি সত্যি মইনের প্রেমে পড়লাম নাকি? ওকে দেখলে আমার ভালো লাগে, আমার প্রতি কেয়ারগুলো ভালো লাগে, কিন্তু এই কেয়ার তো মায়াকে ভেবে করে, আমাকে না। থাক, ওর কথা বাদ দিয়ে রেডি হই। চোখে হালকা কাজল নিলাম, ব্যাস আমি রেডি হয়ে গেছি। এই 2 দিনের ব্যস্ততার কারণে ফেসবুকেতে আসতে পারি নাই, তাই এখন একটু ফেসবুক ঘুরে আসি। ফোন টিপতে টিপতে রুম থেকে বাইর হই, মুইনের সাথে ধাক্কা খেলাম। চোখ কি উপরে উঠিয়ে হাঁটেন? বারে, তুমি তো আমার গায়ে এসে পড়লে, এখন আমার দোষ দাও। আপনি আমার গায়ে পড়ছেন, আমি পড়িনি। ও, দেখি আমার দিকে তাকাও। কেন? তাকাও বলছি। বলেন। অপূর্ব লাগছে আজকে, মায়ার চোখে কাজলে পরিপূর্ণ। পাম। সেটা কি, খায় না মাথায় দেয়? আপনার মাথা? আচ্ছা আমার মাথা, কিন্তু তোমার এখন ফোন টেপা কেন? এই কয়েকদিনে কি অন্য কাউকে ভালোবেসে ফেলেছো? আরে না, আমার ভালোবাসার মানুষ নেই। কি বললে তুমি? আমি কি তোমার ভালোবাসার মানুষ না? উফ, এত বেশি কথা বলেন কেন? চলেন, সবে অপেক্ষা করছে। তুমি এবার আমার কাছ থেকে হারিয়ে গেলে নিজেকে কষ্ট দিয়ে মেরে ফেলবো। পাগল, চলুন এখন।
গাড়িতে মুইন আমার পাশে বসেছে, অন্য কোথাও বসবে না বলে জেদ ধরেছে। কিছু দূর যাওয়ার পর আমার খুব ঘুম পাচ্ছে, মুইনের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গেলাম। আর কত ঘুমাবে, ওঠো একটু ঘুমাই। বাড়ি চলে এসছি। ও, চোখ খুলে দেখি মুইন আমার হাত ধরে আছে। ওর চোখে চোখ পড়তেই আমার খুব লজ্জা লাগে। হাতটা ছেড়ে দিয়ে গাড়ি থেকে নেমে বাসায় ঢুকলাম। মুইনের মায়ের সাথে সবাইকে পরিচয় করিয়ে দিল। তানিশার জন্য আজ আমার ছেলেটা এত ভালো আছে। তোমার কাছে আমি কৃতজ্ঞ মা। না আন্টি, এভাবে বলো না। মা মা মা, এখন আমাদের বিয়ে দিয়ে দাও। এসব কথা পরে হবে, যা ফ্রেশ হয়ে নে। মুইনদের বাসাটা খুব সুন্দর করে সাজানো। সব রুমে দেখতে দেখতে মুইনের রুমে ঢুকলাম। তখন মুইন রুমে ছিল না। সারা দেওয়ালে নীরার ছবি টাঙানো। কয়েকটা ছবিতে মুইনও সাথে আছে। ছবিগুলোতে বোঝা যায় দুজন দুজনকে খুব ভালোবাসে। ছবিগুলো দেখেই মনের ভেতরটা কেন জানি কষ্টে দুমড়ে মুচড়ে যাচ্ছে। রুম থেকে বেরিয়ে এলাম। সামনে মুইনের মা পড়ল। এখনো ফ্রেশ হওনি কেন? বাড়িটা ঘুরে দেখছিলাম, তাই আর কি। পরেও দেখতে পারবে, যাও মা। আন্টি, ওই মেয়েটাই কি নীরা? হ্যাঁ রে, ওই মেয়েটার জন্যই মুইনের আজ এই অবস্থা। আমি মা হয়ে বলছি, আমার ছেলেকে এত কষ্ট দিয়ে নীরা কোনো দিন সুখে থাকতে পারবে না। থাক আন্টি, এসব কথা বাদ দেন। দেখবে মুইন ভাইয়া একদিন ভালো হয়ে যাবে। তুই সারা জীবন মুইনকে ভালো রাখিস। কথাটা বলেই আন্টি চলে গেল। আমিও ফ্রেশ হয়ে সবার সাথে গল্প করতে বসেছি। খুব ভালো লাগছে। এর মধ্যে কলিং বেল বাজলো। তখন রাত 8টা বাজে। এখন কে আসলো? আমি গিয়ে দরজা খুললাম। দেখি নীরা আসছে। মুইন কি বাসায় আছে? হ্যাঁ আছে। কিন্তু আপনি কেন এসছেন? ওর সাথে কথা আছে, একটু ডেকে দেন। ওর সাথে আপনার আর কোনো দিন কোনো কথা নেই, প্লিজ। ওর সাথে কথা বলাটা খুব জরুরি। আমাকে দেখা করতে যান। না, বেরিয়ে যান। আমি নীরার সাথে জোরে জোরে কথা বলতেছিলাম। আমার কথা শুনে আঙ্কেল আন্টি আমার কাছে এসে, কি রে তানিশা, তুই এত জোরে জোরে কার সাথে কথা বলিস? কে এসছে? ওই যে দরজার কাছে দাঁড়িয়ে আছেন উনি। আমার বাড়িতে তুমি এসেছো কোন সাহসে? বেরিয়ে যাও, নয়তো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। আমি একটু মুইনের সাথে কথা বলেই চলে যাব। তোমার মতন ফালতু মেয়ের সাথে আমার ছেলের কোনো কথা নেই। প্লিজ আঙ্কেল আন্টি, আমার কথাটা শোনেন। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আপনাদের কাছে ক্ষমা চাই, মাফ করে দেন। আমার ছেলের জীবন নষ্ট করে এখন আসছো ক্ষমা চাইতে? এতদিন কোথায় ছিল তোমার জ্ঞান বিবেক? আমার ভুল হয়েছে, তা স্বীকার করি। প্লিজ ওর সাথে দেখা করতে দেন। না, বেরিয়ে যাও। মা, ও মা, কে এসছে? সবাই চুপ করে আছে। মইনের কথাই উত্তর দিতে পারে নাই। আমি এসছি, তোমার মায়া। না, আপনি কেন আমার মায়া হবেন? আমার মায়া এই যে। মইন আমার হাত ধরে নীরার সামনে দাঁড়িয়েছে। তুমি আমাকে চিনতে পারছো না? মা, আমার মাথাটা ব্যথা করছে, অসহ্য যন্ত্রণা করে। আমার ছেলেটার এই অবস্থা করে তোমার শান্তি হয়নি? এখন কি মেরে ফেলতে এসছো? প্লিজ আন্টি, এভাবে বলবেন না। মইনকে কষ্ট দিয়ে আমিও সুখে থাকতে পারিনি। কেন? সুখে থাকার জন্যই তো আমার ছেলেকে ছেড়ে গিয়েছিলে। শুনুন তাহলে আমার সাথে কি কি হয়েছিল। সেদিন মইনকে ঠকিয়ে আবিরকে বিয়ে করে ওর বাসায় যাই। আমাদের সংসার 5 মাস খুব ভালো মতো চলছিল, খুব সুখে ছিলাম। হঠাৎ একদিন সন্ধেবেলা আবির এসে আমাকে বলে, রেডি হয়ে নাও, ঘুরতে যাব। আমিও রেডি হয়ে বসে আছি। তখন একজন অচেনা লোক আমার রুমে ঢুকে দরজা লক করে দেয়। এমনকি বাহির থেকে দরজার তালা লাগিয়ে দেয়। আমি অনেক চিৎকার করি, কেউ আসেনি। সারা রাত লোকটা আমার উপর শারীরিক নির্যাতন করে। সকালে আবির রুমের দরজা খুলে দিয়ে বলে, তুই বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আমি ওরে থাপ্পড় দিয়ে বলি, কেন এমন করলি আমার সাথে বল? তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিস? আমার চুলের মুঠি ধরে জোরে ধাক্কা দিয়ে দেওয়ালের ওপর ফেলে দেয়। মাথায় খুব আঘাত পাই। তারপর চাবুক দিয়ে আঘাত করতে থাকে। শুধু তোকে না, এর আগেও কয়েকটা মেয়ের সাথে এমন করেছি। কিন্তু বিশ্বাস কর, আমিও একজনকে অনেক বেশি ভালোবাসতাম। সে আমাকে ঠকিয়ে অন্য আর একজনকে বিয়ে করে সুখে আছে। তারপর থেকেই আমার মেয়েদের প্রতি খুব রাগ। তোরা সব মেয়েরা এক, শুধু তোকেই বিয়ে করেছি, আর কাউকে বিয়ে করিনি। আমি জানতাম মুইন তোকে পাগলের মতন ভালোবাসে, কিন্তু তুই মুইনকে সত্যি ভালোবাসিস কিনা তা দেখার জন্য আমি তোর সাথে ভালোবাসার নাটক করেছি। এখন আমি ছেড়ে দেওয়ার পর অন্য কারোর কাছে যাবি, এটাই তো তোর পেশা। আমি এখন শুধু তোমাকে ভালোবাসি আবির।
একদম চুপ। তোর নোংরা মুখ দিয়ে আমাকে ভালোবাসার কথা বলবি না। তুই জানিস মুইন কেমন আছে? ওর খোঁজ একটা বার নিয়েছিলিস? ও তোর জন্য পাগল হয়ে গেছে। কি? হ্যাঁ, কাউকে ঠকিয়ে ভালো থাকা যায় না। তুইও ভালো থাকতে পারিসনি। আমি অনেক চেষ্টা করেছি তোকে নিয়ে ভালো থাকতে, কিন্তু মুইনের কষ্ট আর আমার কষ্টের জন্য পারিনি। তারপর থেকে আবির আমাকে রুমে বন্দি করে রাখতো, খুব নির্যাতন করতো। 2-3 দিন পর রুমে এসে একবেলা করে খাবার দিত আর বন্দি করে রাখতো। এভাবেই আমার দিনগুলো চলে। গত মাস থেকে নির্যাতন কম করে। আজকে আবির আমাকে বলেছে মুইনের কাছে এসে মাপ চাইতে। ও মাপ না করলে আমার মরা ছাড়া আর কোনো পথ নেই। প্লিজ মুইন, মাপ করে দাও। নীরা কাঁদতে কাঁদতে মুইনের পা জড়িয়ে ধরে। নীরা সত্যিই অনেক কষ্ট পেয়েছে। এবার তাকে মাপ করে দেওয়া উচিত। আমার এখন মুইনের পাশে থাকতে হবে। মুইনকে বোঝাতে হবে নীরাকে মাপ করার জন্য। যাই, মুইনের পাশে গিয়ে বসি। মুইনের হাত ধরে বললাম, আমার একটা কথা শুনবেন? বলো, তোমার সব কথা শুনবো। আপনি নীরাকে মাপ করে দেন। আমি ওই মেয়েটাকে চিনতে পারছি না, তবে আমার ওকে দেখার পর সব কিছু ঝাপসা লাগছে, মাথায় যন্ত্রণা হচ্ছে। মায়া? ও কে? ও আপনার মায়া, যাকে আপনি পাগলের মতন ভালোবাসতেন। মায়া আপনার জীবনের সব কিছু ছিল। আপনাদের বিয়েও ঠিক হয়েছিল। আপনার ঘরে বিয়ের যেসব জিনিসগুলো রাখা আছে তা সব মায়ার পছন্দ মতো, কিন্তু আপনাদের বিয়ে হয়নি। মায়া অন্য একজনকে বিয়ে করেছে। আপনি সহ্য করতে পারেননি মায়ার চলে যাওয়াটা, তাই এখন আপনার এই অবস্থা হয়েছে। এখন আপনি আমাকে মায়া ভাবতে আছেন। আপনার মন থেকে মায়া চলে যায়নি। আপনার মায়া এখন আমি। নীরাকে মাপ করে দেন। আমি আপনার সাথে আছি তো? না না না, তুমি আমার মায়া, তুমি আমার সব কিছু। সারা জীবন তোমাকে নিয়ে থাকতে চাই। আগে কি হয়েছে না হয়েছে তার কিচ্ছু জানতে চাই না। প্লিজ, তুমি আমাকে ছেড়ে যেও না। আমি আপনাকে ছেড়ে যাব না। নীরাকে মাপ করে দেন। আচ্ছা, আমি ওনাকে মাপ করে দিলাম, তবে ওনাকে আর কোনোদিন আমি দেখতে চাই না। তুমি ভালো থেকো। তানিশা, তুমি মুইনকে ভালো রেখো। নীরা বলে উঠল। নীরা চলে গেল। আঙ্কেল আন্টি মুইনের কাছে এসে বসে বলল, দেখ বাবা, তোর জীবনে তানিশা আছে। তুই এখন ওরে নিয়ে ভালো থাকতে পারবি। পুরনো সব কিছু বাদ। হ্যাঁ, তোদের বিয়ে দেব। সত্যি? আমাদের বিয়ে দেবে? কবে বাবা? দেখো ছেলে বিয়ের জন্য কেমন ব্যাকুল হয়েছে। তানিশা রাজি থাকলে কালকেই বিয়েটা হয়ে যাক। আমার খুব লজ্জা লাগছে আঙ্কেল আন্টির কথা শুনে, তাই ছাদে চলে আসছি। কিছুক্ষণ একা থাকতে চাই। জীবনের এত বড় সিদ্ধান্ত নিতে তো ভাবতেই হবে। কিন্তু মুইনকে আমার ভালো লাগে, তবে বিয়ে করা ঠিক হবে না, কারণ মুইন নীরাকে ভালোবাসে। পুরনো স্মৃতি মনে পড়লে আমাকে ভুলে যাবে। তখন আমার ভালোবাসা তুচ্ছ হয়ে যাবে। এই বিয়েতে রাজি হব না। মা, মায়া কোথায়? আমিও জানি না রে। আচ্ছা, সব জায়গায় তো খুঁজলাম, কোথাও নেই। তাহলে ছাদে আছে, কারণ মায়া একা সময় কাটানোর জন্য ছাদে যায়। আমি ছাদে গিয়ে দেখি মায়া ছাদের এক কোণের পাশে দাঁড়িয়ে আছে। মায়া, তোমার কি মন খারাপ? না। তাহলে একা দাঁড়িয়ে আছো কেন? ইচ্ছে তাই। আপনার কোনো সমস্যা? তুমি এভাবে কেন বলছো? এভাবে বলবো না তো কিভাবে বলবো? হ্যাঁ, আমার মনের অবস্থাটা কেউ বুঝতেছেন না। যখন আপনার অতীত মনে পড়বে তখন কি করবেন? হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু আমি আমার অতীতে কি হয়েছিল তা টানতে চাই না। তুমিই এখন আমার বর্তমান, ভবিষ্যৎ। প্লিজ মায়া, একটু বোঝো। আচ্ছা ঠিক আছে, তবে আমার বাবা মা রাজি না থাকলে আমি এই বিয়ে করব না। আচ্ছা, এখন নিচে চলো। এত ঠান্ডার মধ্যে কেউ ছাদে আসে? আমি আসি, ভালো লাগে। ছাদ থেকে নিচে নেমে এসে দেখি সবাই মুখ গোমড়া করে বসে আছে। আমাদের দেখে বাবা বলল, কালকেই বাসায় যাব, রুমে গিয়ে ব্যাগ গুছিয়ে রাখো। কেন আঙ্কেল, কালকে চলে যাবেন আর কয়েকদিন থাকেন? না, কালকেই যেতে হবে। তানিশার বিয়ে ঠিক করেছি। কি? আমার বিয়ে? আমাকে না জানিয়ে ঠিক করেছো? হ্যাঁ। কেন? তুই কি কাউকে ভালোবাসিস নাকি? না, এটা ঠিক হচ্ছে না। মায়ার বিয়ে আমার সাথে হবে, অন্য কারোর সাথে না। আরে বাবা, তোরা কি শুরু করেছিস? ভালো করে কথাটা শুনবি তো নাকি? কি শুনবো? আঙ্কেল বলল তো মায়ার বিয়ে ঠিক করেছে। হ্যাঁ, বিয়ে ঠিক হয়েছে তোর সাথে। কিরে, তুই রাজি আছিস তো? বাবা মা রাজি থাকলে আমিও রাজি। তাহলে পরের শুক্রবার বিয়ে? হ্যাঁ, তাই হোক। আমি আর তাদের কথার মাঝে থাকিনি, রুমে চলে আসছি। নিজের বিয়ের কথা শুনতে লজ্জা লাগে। এই তানিশা, তোকে কখন থেকে ডাকছি, কানে কি তুলো দিয়ে রাখছিস? না, শুনতে পাইনি। খেতে আও। যাও তুমি, আমি আসছি।
সবাই একসাথে খেতে বসলাম। আঙ্কেল বলল, তোদের কালকে বাসায় যাওয়া হবে না, সকালে বিয়ের কেনাকাটা করতে যাবি, তার পরের দিন বাসায় যাবি। কি বলছিস তুই? আমার মেয়ের বিয়ে বলে কথা, বাড়িতে কত কাজ আছে, একটা দিন থাকলেই কিছু হবে না, সবাই মিলে কেনাকাটা করলে ভালো লাগবে। হ্যাঁ আঙ্কেল, আপনি আর না করবেন না। আচ্ছা, তোমাদের কথা না শুনে তো আর উপায় নেই। খাওয়া দাওয়া শেষে সবাই গল্প করে ঘুমাতে আসছি। এখনো ভাবছি মুইনকে বিয়ে করা ঠিক হবে কিনা, ভবিষ্যতে খারাপ কিছু হতে পারে, আমাকে ভুলে নীরার কাছে যাওয়ার জন্য পাগলামো করতেই পারে। আবার সবাই রাজি আছে, তাই যা হওয়ার হোক। উল্টোপাল্টা চিন্তা করতে করতে ঘুমিয়ে গেছি। সকালে মুখের উপর ঠান্ডা পানি অনুভব করতে আছি। চোখ মেলে দেখি মুইন আর সামির হাসতে আছে। আমি সামিরকে আটকাতে যাব, তখন মুইন আমার হাতটা পিছন থেকে ধরে টান দিয়ে আমাকে ওর বুকের সাথে লাগায়। কি হচ্ছে এসব? ছাড়ো, আমাকে কেউ দেখে ফেলবে। দেখলে দেখুক, আমি আমার হবু বউকে ধরেছি, তাতে কার কি? আগে বউ হই, তারপর ধরো, এখন ছাড়ো। হুম, এখন ছেড়ে দিলাম, বিয়ের পর আর ছাড়বো না। যাও ফ্রেশ হয়ে আসো। হুম। আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে রান্নাঘরের দিকে যেতে আছি, তখন দেখলাম নীরা এসেছে, আর একটা ছেলেও আছে। মনে হচ্ছে আমি মুইনকে হারিয়ে ফেলছি। আমাকে দেখতে পেয়ে নীরা ডাক দিল, কেমন আছো? ভালো, আপনি? হ্যাঁ, ভালো আছি। গতকালকে আমাকে মুইন ফোন দিয়েছিল, তাই এসেছি আজকে। মুইন নীরাকে ফোন করেছিল কেন? তার মানে কি মুইনের সব কথা মনে পড়ে গেছে? ওরা আবার এক হওয়ার কথা ভাবছে? আমার খুব কান্না পাচ্ছে। সবার সামনে নিজের কষ্ট প্রকাশ করা যাবে না, শত কষ্ট হলেও কান্নাকে আটকে রাখতে হবে। তানিশা, তুমি ভয় পেও না, আমি তোমার মুইনকে কেড়ে নিতে আসিনি। তাহলে কেন এসছো? আর মুইন, তুমি যে নীরাকে ফোন দিয়েছো তা তো একবারও বলনি কেন? ভেবেছিলাম তোমাকে বলবো, কিন্তু পরে আর আমার মনে ছিল না। সরি মায়া, আমাদের তুমি ভুল বুঝছো না। আমি শুধু মুইনের কথার জন্য এসেছি। ও আমাকে বলেছে তোমাদের বিয়ে, তাই আমাকে আসতে বলেছে। ও আচ্ছা, তবে উনি কে? উনি আমার হাজবেন্ড আবির। মুইন আমাকে মাফ করে দেওয়ার পর আবির আমাকে মেনে নিয়েছে। খুব ভালো। আমাদের বিয়ের সব কাজে তোমাদের থাকতে হবে। হ্যাঁ, অবশ্যই থাকবো। মুইনরে এত কষ্ট দেখে আমিও নীরাকে খুব কষ্ট দিয়েছি। এখন থেকে আপু তুমি মুইনকে ভালো রাখবে, আবির বলে উঠল। হ্যাঁ ভাইয়া, দোয়া করবেন। নীরা, তুমি যদি এবার কোনো ক্ষতি করার চিন্তা করে আমাদের বাড়ি এসে থাকো, তাহলে ভুল করবে কিন্তু। না আন্টি, আমি কোনো ক্ষতি করতে আসিনি। যা অন্যায় করেছি তার জন্য ক্ষমা করবেন আমাকে। হ্যাঁ, শুধুমাত্র মুইনের কথার জন্য তোমাকে এই বাড়িতে থাকতে দিলাম। তোমার কি শুধু কথা বলেই যাবে? খেতে হবে, তারপর বিয়ে শপিং করতে যেতে হবে, তা কি ভুলে গেছো? ও হ্যাঁ, তাই তো। আমি টেবিলে খাবার বাড়ছি, তোরা খেতে আয়। চলো সবাই। সবাই খেয়ে শপিং করতে বের হলাম। মইনের পছন্দ মতন সব কিছু কিনলাম, তবে আমার পছন্দের সাথে ওর পছন্দ এক ছিল। দিনগুলো ভালোভাবেই কাটছে। রাতে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। খুব খারাপ লাগছিল মইনকে ছেড়ে আসতে। মইন তো সবার সামনে কান্না করে দিল। আমারও কান্না পাচ্ছিল, কিন্তু আমি কান্না করলে ও আরও বেশি কান্না করতো, তাই খুব কষ্ট করে কান্না আটকে রাখতে হয়েছে। কয়েকদিনের পরিচয়ে মানুষটা আমার এত আপন হয়ে যাবে তা ভাবতেই পারিনি। গাড়িতে সারা পথ মুহিনের কথাই ভাবতে ভাবতে এসে পৌঁছাই। মায়া, তুমি এখন কোথায়? এই মাত্র বাসায় ঢুকলাম। তুমি রাতে খেয়েছো? হ্যাঁ। জানো, তোমাকে ছাড়া আমার একদম থাকতে ভাল লাগছে না, তুমি চলে আসো। আর কয়েকটা দিন পরেই তো আমাদের বিয়ে, তা ভুলে গেছো? আমার মনটা যে মানছে না তোমাকে ছাড়া। আচ্ছা শোনো, তুমি এখন ঘুমাও। তুমি ফ্রেশ হয়ে খেয়ে নাও। না গো, এখন আর খাবো না। তোমাকে খেতে বলেছি, আর কোনো কথা শুনতে চাই না। আচ্ছা, খেয়ে আমাকে ফোন দেবে। তুমি ঘুমাবে তো, আবার ফোন দিলে তোমার ডিস্টার্ব হবে। তোমাকে ফোন দিতে বলেছি, দিবা। অনিচ্ছে সত্ত্বেও খেতে হয়েছে, নয়তো মুইন বকাচকা করে আমার কান ঝালাপালা করে দিত। খেয়ে মুইনকে ফোন দিয়ে কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়লাম। মাঝে মাঝে ভিডিও কল দিত, কখন কি করছি না করছি তা একটু পর পর ফোন করে খবর জানতো। দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো। আজ আমাদের বিয়ে। অনেকটা স্বপ্নের মতন লাগছে। আমি এতদিন ভেবেছি আমার বিয়ে ধুমধাম করে আয়োজন করে হবে, ঠিক তাই হয়েছে। সব নিয়ম কানুন রীতিনীতি মেনে বিয়ে সম্পূর্ণ করে বাবার বাড়ি ছেড়ে সারা জীবনের জন্য মুইনের বাড়ি চলে আসছি। এখন বাসর ঘরে বসে আছি। মুইন হাতে করে কি যেন নিয়ে এসে টেবিলের ওপর রেখে রুমের দরজা বন্ধ করলো। ওটা কি এনেছো? মিষ্টি। খুব মজা লেগেছে। তোমাদের বাড়ি থেকে পাঠিয়েছে। তাহলে আবার কেন এই রুমে এনেছো?
দুজনে খাবো, হাঁ করো। আমি খাইয়ে দিব, হাঁ করো। আরে হাতে ব্যথা লাগে তো, কামড়ে ধরেছে কেন? আমার বরের হাত, তাই ব্যথা পায় তা বোঝো না? ইস, এইটুকুতেই এত ব্যথা? আমাকে ব্যথা দেওয়ার মজা এখন তুমি টের পাবে। দূর, সরো সামনে থেকে। আচ্ছা, তারপর মুইন বলল, তুমি আমার থেকে কি চাও বলো? না চাইতেও অনেক কিছু পেয়েছি, আমার থেকে কি কিছু চাওয়ার নেই? তুমি আমাকে ছেড়ে কোনোদিন যাবে না, সব সময় পাশে থাকবে। আচ্ছা, কথা দিলাম, তোমার সাথে যাই কিছু হয়ে যাক না কেন, কোনো দিন তোমাকে ছেড়ে যাব না। খুব ভালোবাসি তোমাকে মায়া, আমিও তোমাকে ভালোবাসি। চোখ বন্ধ করো। কেন? বলছি করো। হুম। চোখ বন্ধ করার পর মুইন আমার হাতটা স্পর্শ করলো, হাতে কিছু পরিয়ে দেওয়ার অনুভব করলাম। চোখ খোলো। এত সুন্দর, তুমি চয়েস করেছো? হ্যাঁ গো, আমি নিজে চয়েস করেছি তোমার জন্য। এত টাকা খরচ করার কি দরকার ছিল? একদম চুপ, টাকা নিয়ে আর কথা হবে না। দুটো দিতে গেলে কেন? আংটিটা কেনার পর বালাটা দেখেও খুব পছন্দ হলো, তাই দুইটা কিনেছি। বাসর রাতে যে বউকে গিফট দিতে হয় তা তোমাকে কে বলেছে? আমার বন্ধুরা। আরও কত কিছু বলে। আর কি? কিছু না তো, ঘুমাও। তোমার হাতটা দাও। আমার হাত ধরতে পারমিশন লাগে বুঝি? নিজের কি কোনো অধিকার নেই? ও তাই বুঝি। মুইনের হাতে আংটিটা পরিয়ে দিলাম। ঘুমাও এখন। আজকে রাতে কোনো ঘুম না। আমার ঘুম আসে না, এখনো অনেক আদর বাকি। এখন এত আদর করে কি হবে? তুমি তো সারা জীবন আমাকে ভালোবাসতে পারবে না, আমাকে আদরও করবে না, কারণ তোমার অতীত তোমার মনে পড়বেই। হুম আমার অতীতে ঘটেছে এমন অনেক কিছুই আমার এখন মনে পড়ে। তোমার সাথে দেখা হওয়ার পর থেকে নিজের অনেক পরিবর্তন হয়েছে। তাহলে তো এটাও জানো যে আমি তোমার মায়া না? কিছু কিছু মনে পড়েছে, কিন্তু এখন থেকে তুমিই আমার সত্যিকারের মায়া। অতীত একটা দুঃস্বপ্ন ভেবে তোমাকে আমার বর্তমান ও ভবিষ্যৎ করে রাখছি। খুব ভালোবেসে ফেলেছি, কষ্ট দিও না। সকালে মুইন ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল। ওদের বৌভাতের অনুষ্ঠান ভালোভাবে হয়েছে, দিনগুলো ভালোভাবে চলছে। মুইন ওর বাবার সাথে ব্যবসা করে। আগের অনেক কথা মুইনের মনে পড়ে। তানিশাও মন দিয়ে সংসার করে। মাঝে মাঝে ঘুরতে যাওয়া, রেস্টুরেন্টে খাওয়া, মুইন বাসায় ফিরে আসার সময় কখনো ফুচকা নিয়ে আসে বা গোলাপ ফুল বা তানিশার পছন্দ করা খাবার নিয়ে আসে। তানিশার জন্মদিনের আগে মুইন ইচ্ছে করে অনেক ঝগড়া করে তানিশাকে ওর বাবার বাড়ি পাঠিয়ে দেয়। বাসায় গিয়ে খুব কান্না করে, মনমরা হয়ে বসে থাকে, কাউকে কিচ্ছু বলে না। রাতে ওর মা খুব জোর করে ভাত খাইয়ে দেয়। তারপর টিভি দেখতে দেখতে সোফায় ঘুমিয়ে পড়ে। রাত 12টা বাজে। তখন কলিং বেলের আওয়াজ শুনে তানিশার ঘুম ভেঙে যায়। দরজা খুলে দেখে ফুলের তোড়া মুখের সামনে নিয়ে একজন দাঁড়িয়ে আছে, আর হাতে গিফটের প্যাকেট। কে আপনি? এত রাতে কেন এসছেন? হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। সারপ্রাইজটা কেমন দিলাম? তুমি খুশি? না। কেন? আমার সাথে ঝগড়া করলা, আবার আমাকে বাবার বাড়ি পাঠিয়ে দিয়েছো। কষ্ট পাইছি তা জানো? একটু তো আমার কষ্ট ভাবলে না। সরি বউ আমার, তোমাকে সারপ্রাইজ দেব বলি এমন করেছি। সরি। আর এমন করবে না, আমার শুধু তুমি থাকলেই হবে। মুইনের বাবা মা এসছে, সবাই মিলে একসাথে কেক কাটলো। মুইন তানিশাকে চুড়ি, শাড়ি, মেকআপ, কানের দুল দিয়েছে। এগুলো পেয়ে তানিশা খুব খুশি। খুনসুটি, মান অভিমান, ভালোবাসা নিয়ে চলতে থাকে মুইন ও তানিশার সংসার। কিছুদিন ধরে তানিশার শরীর ভালো লাগছে না, বেশিরভাগ সময় শুয়ে থাকে, ভালো করে খাবার খায় না। এসব দেখে তার শাশুড়ি বলল, তোকে নিয়ে আজকে আমি ডাক্তারের কাছে যাব, নাস্তা করে নে। না মা, আমার যেতে ইচ্ছে করছে না। কোনো কথা না, খেয়ে রেডি হয়ে নে। মা তুমি একদম চুপ। তানিশা খেয়ে রেডি হয়ে ডাক্তারের কাছে দেয়। কিছু টেস্ট দিয়েছে, তার রিপোর্ট নিয়ে ডাক্তারের চেম্বারে যায়। রুগী আপনার কে হয়? আমার ছেলের বউ। ওর কি হয়েছে? সব কিছু ঠিকঠাক ভালো আছে, আপনি দাদি হবেন। এখন থেকে বেশি করে খাওয়া দাওয়া করবে, রেস্টে থাকবেন। ওষুধ লিখে দিয়েছি, এগুলো খাবেন। তানিশার শাশুড়ি বাড়ি যাওয়ার সময় মিষ্টি কিনে নিয়ে যান। মুইন আর ওর বাবাকে ফোন করে জানিয়ে দেয় তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে যেন। কি গো, এত তাড়াতাড়ি আসতে বললে কেন? আগে মিষ্টি খাও, পরে বলছি। মা, বাড়িতে কেউ এসছে নাকি? হ্যাঁ, তুই তানিশার কাছে যা। মুইন তার রুমে চলে গেল। কি এসছে তা বলো। তুমি দাদা হবে, নতুন অতিথি আসতে চলেছে। এত ভালো খবর, তা আগে বলতে আমি বাইরে থেকে আসার সময় মিষ্টি কিনে পাড়ায় দিতাম। এখন কিনে নিয়ে আসো যাও। মায়া, আমাদের বাড়িতে কে এসছে? নতুন একজন। সে কে? মুইনের হাতটা তানিশা পেটের ওপর রেখে বলল, এখানে একজন আছে।
আমি বাবা হব, আমি বাবা হব, চিল্লায় কি পাড়া জানাবে? হ্যাঁ, জানাবো। পাগল একটা। এখন কি চা খাবে? হুম, আর মিষ্টিও। আচ্ছা, আমি নিয়ে আসছি। না না, তুমি এখন থেকে কোনো কাজ করবা না, শুধু খাবে আর ঘুমাবে। সারাদিন শুয়ে বসে থাকা যায় নাকি? হ্যাঁ যাই। এতদিনে যত কষ্ট পেয়েছি তা আজকে যেন শেষ হলো। এখন থেকে মুইন তানিশার খুব কেয়ার করে, সব সময় হাসি খুশি রাখার চেষ্টা করে, যখন যা প্রয়োজন তাই করে দেয়। দেখতে দেখতে মাস চলে আসে নতুন অতিথি আসার। একদিন তানিশার খুব ব্যথা ওঠে। মুইন ঘাবড়ে গিয়ে তার মাকে ডাকে। তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যায়। সবার উপস্থিত থাকে, শ্বশুর শাশুড়ি, মা বাবা, ভাই বোন, নীরা, আবিরও, মুইন। ডাক্তার আসে। মিষ্টি খাওয়ান, একসাথে দুজন এসছে। বাচ্চারা আর মা তিনজনই ভালো আছে। আমরা কি এখন দেখা করতে পারি? হ্যাঁ, দেখা করে আসুন। দুটো ছেলে বাবু হয়েছে। সবাই খুশিতে আটখানা। কে কাকে কোলে নেবে তা নিয়ে মাতামাতি চলছে। সারা হসপিটাল মিষ্টি বিলি করছে। মুইন তানিশার পাশে গিয়ে বসলো। কেমন আছো? হুম, ভালো। তুমি কি কিছু খেয়েছো? না, তোমার এই অবস্থাতে আমার গলা দিয়ে খাবার নামতো নাকি? সবাই তো না খেয়ে আছে, তোমরা খেয়ে আসো। হুম, পরে যাচ্ছি। তুমি কিছু খাবে? না গো। আমি খুব 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 খুশি। নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে। সবাইকে এত খুশি দেখে আমার যে কত ভালো লাগছে আর বলে বোঝানো যাবে না। মুইন বাচ্চাদের আর তানিশার কপালে ভালোবাসার পরশ এঁকে দিল। শুরু হলো মুইন তানিশার নতুন অতিথিদের নিয়ে পথ চলা। ভালো থাকুক সবাই। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।